আপনার সামনে দুটি পাত্র রাখা হলো, একটিতে ভাত, মাছ, সবজি, আরেকটিতে ফল। বলা হলো আপনার পছন্দ মতো যে কোনো একটি আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু পরক্ষণেই বলা হলো আপনাকে ভাত খেতে হবে। যদি তাই হয় তাহলে আপনার সামনে ফলের পাত্রটি রাখার কি মানে আছে? এই ফটোকার্ডটি নিশ্চয়ই আপনি দেখেছেন। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে হতে যাওয়া গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এটি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়, যেখানে লেখা রয়েছে, গণভোটের হ্যাঁতে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন। সংবাদ মাধ্যমের খবর বলছে, গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমন্বিত পদক্ষেপ গ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। জুমার নামাজের খুতবায় হ্যাঁ ভোটের পক্ষে আলোচনা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে ক্যাম্পেইন চালাতে বলা হয়েছে। পোশাক কারখানার সামনে ঝোলাতে বলা হয়েছে ব্যানার। বলা হচ্ছে, এই উদ্যোগের লক্ষ্য হল গণভোটের বিষয়ে জনগণকে সচেতন এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা। প্রশ্ন হলো, সরকার গণভোটে উৎসাহ দেওয়ার পাশাপাশি হ্যাঁ ভোট দেওয়ার যে আহ্বান জানাচ্ছে সেটি কি পক্ষপাতমূলক আচরণ নয়? একটি ব্যালটে দুটি অপশন বা হ্যাঁ ও না এর মধ্য থেকে জনগণ কোনটিকে বেছে নেবে, কে হ্যাঁ ভোট দেবে আর কে না ভোট, সেই অধিকার ব্যক্তির। সরকার এখানে কোনো একটি প্রতীক বা অপশনে ভোট দেওয়ার জন্য প্রচার চালাতে পারে কিনা তা নিয়ে এই প্রশ্ন উঠছে। কারণ সরকারের দায়িত্ব হচ্ছে ভোটের আয়োজন করা। হ্যাঁ বা না কোনো অপশনে তার অবস্থান স্পষ্ট করা নীতিগতভাবে সমর্থনযোগ্য নয়। তাছাড়া অন্তর্বর্তী সরকার নির্দলীয়, ফলে গণভোটে তার নিরপেক্ষ ভূমিকাই কাম্য। সরকার সিদ্ধান্ত নিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে দেশের সব ব্যাংক। হ্যাঁ ভোটের এই প্রচারণায় ব্যাংকগুলোকে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা CSR তহবিল থেকে টাকা খরচ করা হবে। কোনো বেসরকারি সংস্থা গণভোট ইস্যুতে জনসচেতনতামূলক কর্মসূচির জন্য সহায়তা চাইলে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা CSR তহবিল থেকে অনুদান দেওয়ার জন্য এরই মধ্যে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কী ধরনের প্রভাব পড়বে এই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। তার মানে পুরো রাষ্ট্রযন্ত্রই হ্যাঁ ভোটের পক্ষে। ফলে প্রশ্ন উঠতে পারে, সরকার যদি ভোটের ফলাফল ঠিক করে রাখে বা কোন ফলাফলটি সে চায় সেটি যদি নির্ধারিতই থাকে, তাহলে আর ভোটের কি প্রয়োজন? তর্কের খাতিরে হয়তো এটা বলা হবে যে এই সরকার বিগত দিনের তত্ত্বাবধায়ক বা নির্বাচিত সরকারের মতো নয়। অভ্যুত্থানের মুখে সরকারের পতনের পরে একটি বিশেষ পরিস্থিতিতে একটি বিশেষ ধরনের সরকার। দ্বিতীয়ত, এই সরকার যেহেতু জুলাই সনদ তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছে এবং জুলাই সনদ অনুমোদনের পক্ষে, ফলে জুলাই সনদের পক্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত পাওয়ার জন্য সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। কিন্তু এই যুক্তিটিও কতটা গ্রহণযোগ্য সেটি তর্ক সাপেক্ষ। এখানে আইনি বাধার চেয়ে বড় প্রশ্ন নৈতিকতার এবং সরকারের নিরপেক্ষতার। কেননা ভোট মানেই হলো তার ফলাফল নির্ধারিত নয় এবং ভোটের আয়োজক রেফারির ভূমিকায় থাকবেন। তিনি খেলার নিয়ম বলে দেবেন, কিন্তু কোনো দলকে গোল করতে সহযোগিতা করবেন না। সরকার হ্যাঁ ভোটের পক্ষে মানে না ভোটের বিপক্ষে। সুতরাং সরকারের আহ্বান উপেক্ষা করে যারা গণভোটে না ভোট দেবে তারা কি সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী হিসেবে চিহ্নিত হবেন? তাছাড়া সরকার যখন কোনো একটি বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে, তখন মাঠ প্রশাসনের পক্ষে সরকারের সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো কি সুযোগ আছে? প্রশ্ন হলো, মাঠ প্রশাসনের উপর যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার চাপ থাকে, তাহলে সেই ভোট কি নিরপেক্ষ হবে? প্রসঙ্গত, বাংলাদেশে এর আগেও 3টি গণভোট হয়েছে, কিন্তু তার সঙ্গে এবারের ভোটের পার্থক্য অনেক। এর আগের ভোটগুলো হয়েছে একটি নির্দিষ্ট প্রশ্নে। যেমন প্রথম গণভোট হয়েছে 1977 সালের 30শে মে রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি মানুষের আস্থা আছে কিনা এই প্রশ্নে। বাংলাদেশে দ্বিতীয় গণভোট হয় 1985 সালের 21শে মার্চ রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের অনুসৃত নীতি ও কর্মসূচির প্রতি আস্থা এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়া পর্যন্ত তার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকায় জনগণের সম্মতি আছে কিনা এই প্রশ্নে। দেশের তৃতীয় বা শেষ গণভোট হয়েছে 1991 সালের 15 সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বিল 1991-এ রাষ্ট্রপতি সম্মতি দেওয়া উচিত কিনা এই প্রশ্নে। কিন্তু এবার গণভোট হচ্ছে 4টি প্রশ্নে। জাতীয় নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য একটি ব্যালটের বাইরে গণভোটের জন্য একটি অতিরিক্ত ব্যালট পেপার দেওয়া হবে প্রত্যেক ভোটারকে। সেখানে লেখা থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এরপর ওই ব্যালটে 4টি প্রশ্ন থাকবে। ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ,
সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই 4টি প্রশ্নে একটি হ্যাঁ বা না দিতে হবে। পৃথিবীর কোনো দেশে কোনোদিন এই পদ্ধতিতে ভোট হয়েছে বলে মনে হয় না। ভোটাররা একটি হ্যাঁ না ভোট দিয়ে 4টি ভিন্ন প্রশ্নের উত্তর দেবেন কিভাবে? ধরা যাক কেউ 2টিতে হ্যাঁ আর 2টিতে না দেবেন, তাহলে তিনি কি করবেন? তিনি কি হ্যাঁ এবং না 2টি বাক্সেই ভোট দেবেন? তাহলে ব্যালট পেপারটি বাতিল হয়ে যাবে। এর মধ্য দিয়ে আসলেই প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে কিনা সেটি বিরাট প্রশ্ন। অতীতের অভিজ্ঞতা বলছে গণভোটের আয়োজন করাই হয় সরকারের মতামতকে জনগণের উপর চাপিয়ে দিয়ে সেটিকে আইনি বৈধতা দেওয়ার জন্য। এসব গণভোটে প্রত্যক্ষদর্শী এবং গবেষকদের লেখায়ও এটি উঠে এসেছে যে বাংলাদেশে অনুষ্ঠিত 3টি গণভোটেই জনগণের অংশগ্রহণ ছিল অতি সামান্য এবং যে পরিমাণ ভোট পড়েছে বলে দাবি করা হয় সেগুলো আসলে ভোটের দায়িত্বে থাকা সরকারি লোকজনের সৃষ্ট। রাষ্ট্রীয় আয়োজন ও তৎপরতায় এবারও এটি দৃশ্যমান যে সরকার একটি নির্দিষ্ট লক্ষ্যে এই গণভোটের আয়োজন করেছে এবং এই ভোটের ফলাফলও অতীতের মতোই নির্ধারিত। সরকার তথা পুরো রাষ্ট্রযন্ত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। যেহেতু এটা ভোট, অতএব কোনো দল বা নাগরিকের নায়ের পক্ষে প্রচার চালানোরও অধিকার থাকবার কথা। কিন্তু অবস্থার দৃষ্টে মনে হচ্ছে সবাইকে হ্যাঁয়ের পক্ষে বলতে হবে। না ভোট দেওয়ার কথা বলাটা অপরাধ এবং যারা না ভোটের পক্ষে বলবেন তারা ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দোসর। তাই যদি হয় তাহলে ব্যালটে না ভোটের অপশনটি না রাখা যেত, অর্থাৎ ব্যালটে শুধু হ্যাঁ থাকতো। যারা হ্যাঁর পক্ষে তারা সিল দিতেন আর যারা পক্ষে নন তারা গণভোটের ব্যালটে সিল দেওয়া থেকে বিরত থাকতেন। কিন্তু বাস্তবতা হলো জুলাই সনদে যেসব সংস্কারের কথা বলা হয়েছে তার অধিকাংশের সঙ্গেই দেশবাসী হয়তো একমত। দীর্ঘমেয়াদে রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের জন্য জুলাই সনদে উল্লিখিত সংস্কারগুলো বাস্তবায়নও জরুরি। কিন্তু যে প্রক্রিয়ায় এ বিষয়ে জনগণের মতামত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে সেটি প্রশ্নবিদ্ধ। যে প্রক্রিয়া ও পদ্ধতিতে এবার গণভোট হচ্ছে সেটি ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সংস্কারের পক্ষে নিশ্চয়ই দেশের অধিকাংশ মানুষ, কিন্তু সেটি কি সংস্কার, কার সংস্কার এবং কার দ্বারা কোন প্রক্রিয়ায় সেই সংস্কারটি বাস্তবায়িত হবে সেই প্রশ্নও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।